বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দিন দুনিয়া নানা বিষয় নিয়ে দেশ বিদেশের আলেমদের আলোচনা। তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি। আওয়ামী লীগকে আর রাজনীতিতে জায়গা করতে দেওয়া হবে না, জানালো নাগরিক কমিটি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছে ডিলাররা। সরবরাহ থাকলেও নেই চালের দাম কমার কোনো লক্ষণ। অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবেই 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামকরণের চিন্তা ইউজিসির। ভবিষ্যতে জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের। লেখক পাঠকের প্রাণের অমর 21 গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উস্কানিমূলক বই রাখতে দেবে না বাংলা একাডেমি। দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজে ইমামতি করেছেন মাওলানা জুবাইর হোসেন। আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। এবারের ইজতেমায় ঢাকার একাংশ সহ দেশের 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ইজতেমায় গত রাত থেকে মারা গেছেন 2 জন মুসল্লি। জহিরুল হক জনের তোলা ছবিতে বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জড়ো হয়েছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। উদ্দেশ্য ধর্মের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ফজরের নামাজ শেষে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মাধ্যমে। মুসল্লিরা জানান, নামাজ, বয়ান ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যই তাদের। আমাদের মুরব্বীরা পুরো পৃথিবীর থেকে এখানে আসেন, পুরো পৃথিবীর মানুষজন এই ইজতেমাতে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহকে মানে দেখে এখানে আসা। আর বিগত সরকারের আমলে আমরা দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক সব জেলখানা ভর্তি করতো। আমি ভয় করে কোনোদিন পাঞ্জাবি গায়ে দেওয়া বাড়াইতাম না। খুব কষ্ট হইতো আমার যে একটা মুসলিম রাষ্ট্রে এরকম অরাজকতার মধ্যে আমরা বাস করি। তা আল্লাহ পাক যে কোনো উসিলায় আমাদেরকে রক্ষা করছে। বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত এবং তাদের বয়ান শোনা এবং তাদের সাথে একসাথে যে জুমার নামাজ আদায় করা, এটা আমি মনে করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। ভাই ব্রাদারের জন্য দোয়া চাইছি এবং আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিভাবে চালায় সেই দোয়া করছি আল্লাহর কাছে। কোনো হিংসাবিদ বা কোনো জায় ঝামেলা না থাকুক আমাদের ভিতরে। এদিকে ইজতেমার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। 1565 জন 65 জন ইজতেমা বিষয় এসেছে, কিন্তু মুরব্বীরা বলছে 2,500-এরও বেশি হবে যারা এখানে আগে থেকে ছিল বা টোরি বিষয় ছিল। তো আমরা যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ইজতেমার যে ভলান্টিয়াররা তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছে। মাওলানা জুবায়েরপন্থীদের আয়োজনে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শুধু বিএনপি নয়, অতীতের সব দলই ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে দাবি করে জাতীয়তাবাদী দল বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, জাতীয় সরকার গঠনের স্বার্থেই ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি। তবে নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর কদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচনে আসন ভাগাভাগি করলেও নিজেদের শক্তি বাড়ানোই প্রধান দলগুলোর মূল লক্ষ্য। দেখুন ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক না হলেও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে প্রধান 2 দল বিএনপি ও জামায়াত ইসলামী। নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতে এরই মধ্যে বাম ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি ও জামায়াত। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারপরে বিএনপি মহাসচিবও বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমিরের সাথে। বিএনপি বলছে, সমমনা দলগুলির অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করতেই বাম ও ইসলামী দলগুলির সঙ্গে বৈঠক করছেন তারা। আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার আভাসও দিয়েছে বিএনপি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। এই হিসাবে ইসলামিক দল
বামপন্থী দল সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর কদর নতুন নয় বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি 54 বছরের ইতিহাস। জনসমর্থন কম ও সরকার গঠনের মতো সামর্থ্য না থাকায় মূল দলগুলোর সঙ্গে জোট গঠন করে টিকে থাকতে চায় দেশে ধর্মভিত্তিক দলগুলো। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন থাকলেও সরকার গঠনের পর্যায়ে এখনো কোনো রাজনৈতিক দল আমরা অন্তত নির্বাচনী স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখি না। আসন কেন্দ্রিক আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু আধিপত্য থাকে। আমরা সর্বদলীয় সরকার করি বা জাতীয় সরকার করি, তাহলে বিরোধী দলের আসলে সেখানে আর কোথায় অস্তিত্ব কোথায়? সবাইকে তো আমি নিচ্ছি। হতে পারে এই যে আপনার খেলাটা হয়তো আপনার বিএনপি এবং বিএনপি বলয়ের যারা তাদের সাথে ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে বলছে আমরা শুনছি, হয়তো এদের মধ্যে এই সংসদে আপনার সরকারি দল বিরোধী দল হবে, এটা আমার ধারণা আর কি। তবে নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলির সঙ্গে জোট মূল ধারার দলগুলোর দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ বলে মত এই বিশ্লেষকের। নির্বাচন আগে কিন্তু ডান বাম ইসলামিক মৌলবাদী সব কিন্তু এক হয়ে যায়। এইটা যে খুব ভালো একটা প্র্যাকটিস আমার বিবেচনায় মনে হয় না। এটা রাজনৈতিক আসলে এক ধরনের কি বলবো আমরা পঙ্কিলতাই মনে করি। জাতীয় নির্বাচনের আগে আরো অনেক জোটের বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা এবং ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়। সকালে রাজধানী মগবাজারে সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফিজা আসমা খাতুনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 1.5 দশক জামায়াতে ইসলামের কর্মীরা বাবা মার জানাজায় শরিক হতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যাতে আর কখনো কাউকে দেখতে না হয়, গোটা বাংলাদেশের জামায়াতে ইসলামী ছিল হাফিজা আসমা খাতুনের পরিবার। মন্তব্য করে ডাক্তার শফিক আরও বলেন, জামায়াতের 43,000 নারী রুকন তাকে হৃদয়ে ধারণ করেন। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরিক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা ফ্যাসিজম কারো জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আওয়ামী লীগকে আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার শান্তিনগর বাজার মোড় এলাকায় নাগরিক কমিটি আয়োজিত পল্টন রাইজিং শিরোনামের মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় তিনি জানান, দেশের রাজনীতিতে ভারসাম্য আনতে নতুন বন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তাই আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে জানান, দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই আগস্টে আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের চেতনায় যদি ছাত্ররা নতুন দল গড়তে চায় তাহলে তাদেরকে স্বাগত জানানো হবে, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন করলে মানুষ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেছেন সাকি। জুলাই হত্যার বিচার, আহতদের চিকিৎসার দাবিতে রাজধানীর
জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশনের সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ সাকি। দল গঠনের জন্য ছাত্রদের আজ পথে নেমে আসার আহ্বান জানান তিনি। বলেন, অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্ররা নতুন চৈতন্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন জোনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটানোর আহ্বান জানিয়ে তিনি আরও জানান, এটি না হলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। রাজনৈতিক দলের সহযোগিতা না নিলে সরকার ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তিনি। সরকারের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদীরা বসে থাকায় গণ অভ্যুত্থানে আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বলে মনে করছেন তিনি। বলেন, কোনো বিশ্ব শক্তি বা প্রতিবেশী দেশ বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, দেশের বাইরে থেকে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ হরতালের নামে সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন। প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানকে 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া সাবেক এই মন্ত্রীকে সকালে আদালতে তোলা হলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত 9টায় রংপুরের জুমাপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার শিবলি কায়সার জানান, তার বিরুদ্ধে হত্যা সহ বেশ কয়েকটি মামলা আছে লালমনিরহাট জেলায়। দ্বাদশ এবং জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই মন্ত্রী। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে 2 মামলায় জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তার বিরুদ্ধে চোরাচালান, মাদক ব্যবসা সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে বুধবার বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। ডিলাররা আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছেন, অভিযোগ খুচরা বিক্রেতাদের। ডিলাররা চাহিদার তুলনায় তেল কম সরবরাহ করছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। সরবরাহ ঠিক থাকলেও দাম কমার আভাস নেই চালের বাজারে। কমেনি মাছের দামও, স্বস্তি কেবল সবজির দরে। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। মানুষের অন্যতম নিত্যপণ্য ভোজ্য তেল নিয়ে আবার সংকটের আভাস। চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না বিক্রেতারা। দাম বেড়েছে কিছু মশলারও। এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে 28 মিনিকেট ও নাজিরশাইল চাল। বৈশাখের আগে কমার কোনো সুখবর নেই বিক্রেতাদের কাছে। বাজার মনিটরিং নাই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। যদি মেল মালিকদের প্রতি একটা এই আমাদের যারা আছে তারা যদি দেখতো তাহলে হয়তো আর কি বিষয়গুলো দাম আর একটু কমে আসতো। না, অ্যাভেলেবেল নাই। ওই 30 আনে এক কারণ, এক দোকানে এক কারণ নেয় অথবা দোকান দেয় 30 ন্যায্য মূল্য দাম রায়, 30 পেমেন্ট করে না। ফ্রেশ রূপচাঁদ এগুলো পেমেন্ট করে। কিনতে গেলে একটু হিমশে খেতে হয়, আমরা এটা কিনবো কি কিনবো না। গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে 1 থেকে 150 টাকা কমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে তা মানতে নারাজ ক্রেতারা। কমছে কেজিতে 100-150 টাকা কমছে, কিন্তু বেচা কিনে তো নাই, অনেক কম। না, দাম কমে নাই, এটা ভুল বলতেছে। দাম অনেক মাছের বেশি মনে হচ্ছে। বাজারে শীতকালীন সবজির বেশ আমদানি, দামও তুলনামূলক কম। বেশিরভাগ সবজির দামই কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। প্রতি পিস ফুলকপি 15 টাকা এবং পাতাকপি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। মূলা আজকে কেজি 20 টাকা বিক্রি করতে আসি। শসা আগে 50 টাকা 60 টাকা ছিল, 40 টাকা বিক্রি করতে আসি। টমেটো কেজি ছিল 40 টাকা, আজকে 25 টাকা কেজি বিক্রি করতে আসি। সিম 20 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 30 টাকা কেজি। মানে আগের থেকে একটু রেট কম, গত সপ্তাহ থেকে আজকে একটু রেট কম। বাজার আমি পাঠাই দিছি। এখন বাজারে সবজির দাম অপেক্ষাকৃত কম আছে আগের তুলনায়। দাম এটা কাঁচামাল, কখনো বাড়ে কখনো কমে, এই সিস্টেম। কাঁচামাল তো কখনো দেখা গেছে কমে যায়, কখনো আবার বাড়ে। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা এবং সোনালীর কেজি 320 টাকা।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। কথা বলবো তার সঙ্গে। মাহফুজ, শুনতে পাচ্ছেন? মাহফুজ, আজ তো বাণিজ্য মেলার একেবারেই শেষ দিন, তো ক্রেতা বিক্রেতাদের অনুভূতি সম্পর্কে যদি আমাদের জানান। সোমা, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে এই মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে আসলে এই বাণিজ্য মেলাকে ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় অনেকটাই তিল ধারণের ঠাঁই নেই পুরো মেলাকে ঘিরে। বিশেষ করে আজকে শেষ দিন হওয়ার কারণে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন এই মেলা প্রাঙ্গণে। কেউ ঘুরতে এসেছেন, আবার প্রয়োজনীয় কেনাকাটা অনেকে এসে সেরে নিচ্ছেন। কারণ হচ্ছে আজকে শেষ দিন হওয়ার কারণে বিক্রেতারাও অনেকাংশে প্রায় 50% পর্যন্ত তারা অফার দিয়েছেন। এর ফলে দেখা যাচ্ছে যে ক্রেতারা অফারগুলো লুফে নিচ্ছেন। অর্থাৎ যেটাকে আমরা বলি যে শেষ দিনে যে একটা আমেজ থাকে, অর্থাৎ মেলার যে একটা আমেজ থাকে, সেই আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো মেলা প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে এবং আমরা ক্রেতা বিক্রেতাদের উভয় পক্ষের সাথেই কথা বলেছি। ক্রেতারা জানিয়েছেন যে আসলে শেষ দিনে একটু অফার থাকে, ডিসকাউন্ট থাকে, সেজন্য তারা এসেছেন এবং বিক্রেতারাও বলছেন যে সারা মাসে যা বিক্রি হয়েছে তার থেকে আজকে শেষ দিনে বিক্রি বেশি হবে, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তাদের বিক্রি হচ্ছে। আমরা প্রায় বেশিরভাগ স্টলে দেখতে পেয়েছি কেউ 30% মূল্য ছাড় দিচ্ছে, কেউ 40%, কেউ 50%। অর্থাৎ যে যার মতো করে আজকে শেষ দিনে স্টল খালি করার জন্য যে ধরনের বিক্রি করা অফার দেওয়া দরকার, সেই ধরনের অফারই কিন্তু তারা দিচ্ছে। আরেকটি বিষয় অভিযোগ ছিল ক্রেতাদের পক্ষ থেকে বা দর্শনার্থীদের পক্ষ থেকে যে এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো, এবারও বিদেশি স্টল সংখ্যা খুবই কম। 60টি দেশের মাত্র 11টি স্টল রয়েছে, আর বাকি 343টি স্টলই হচ্ছে দেশীয় স্টল। অর্থাৎ বিদেশি স্টলগুলা কম, অর্থাৎ এরকম একটা অভিযোগ তারা করেছেন। আর ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ ছিল ক্রেতাদের, সেটি হচ্ছে যে খাবারের দাম নিয়ে কিছু অভিযোগ ছিল। বিশেষ করে যারা ক্লান্ত হয়ে এখানে কিছু খাবার খেতে যান, সেখানে খাবারের অতিরিক্ত দাম, এই ধরনের অভিযোগ ছিল। তবে এবার চতুর্থবারের মতো ঢাকার পূর্বাঞ্চলের এই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে মেলা হচ্ছে। গত 3 বারের তুলনায় এবার কিন্তু অনেকটাই সুশৃঙ্খলভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শনার্থীরা বলছে যে প্রত্যেকবারই এখানে পার্কিং ব্যবস্থা থাকতো না। বিশেষ করে যারা পণ্য কিনে তারা বাসায় যেতে সমস্যা হতো, এবার কিন্তু সেই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবং সব মিলে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমাপনী অনুষ্ঠানও করা হয়েছে। সেখানেও কিন্তু মেলার এবারে সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো মেলাকে কেন্দ্র করে, এবং মেলার যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু সন্তোষজনক ছিল। তো মোটামুটি আজকে শেষ দিনে মেলার যে ধরনের আমেজ থাকা দরকার, বিশেষ করে আজকে মেলার শেষ দিন, একই সাথে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, দুটো একসাথে মিলে মেলা কিন্তু অনেকটাই প্রাণবন্ত ছিল এবং বিক্রেতা ক্রেতা উভয় পক্ষ থেকে দাবি ছিল যেহেতু কালকে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে আলোচিত 7 কলেজকে জুলাই 36 বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম. ফায়েজ জানিয়েছেন, নাম চূড়ান্ত হবে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। তবে প্রস্তাবিত নাম নিয়ে ভবিষ্যতে জটিলতার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকে শুরু হয় টানাপোড়েন। সাম্প্রতিক সময়ে তার রূপ নেয় সংঘর্ষে। এরপরে 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত হয়।
এরপর আলোচনায় আসে 7 কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার। এই ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় গ্রিন সিগন্যাল পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠকের পর নতুন একটি বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করল কমিশন। তবে নাম নিয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থীদের। 5ই অগস্টকে তারা জুলাই মাসের সাথে এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ জুলাই ডিডন্ট এন্ড বিফোর দে অ্যাচিভড, বিফোর দে ওয়ান। তা এইটার জন্য ওরা জুলাই 36 বলছে। এটা খুব ইনোভেটিভ আইডিয়া ফ্রম দ্য স্টুডেন্টস। ছাত্রদের মাথা থেকে ইনোভেটিভ আইডিয়া এসছে, এবং এটা গুগল সার্চ করলেও আপনি পাবেন জুলাই 36, এবং ব্যাকগ্রাউন্ডে বলবে যে জুলাই শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাচিভ করলো তাদের গোল। একটি ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে আসলে আবার কোনো প্রকারের মানে এক একজনের এক এক রকম মতাদর্শ থাকতে পারে কিনা বা কিছু একটা, এটা একটা দ্বন্দ্ব বলতে পারি যে তৈরি হয়েছে, যদিও নামটি চূড়ান্ত না। ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের প্রস্তাবিত নামগুলো আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে মিলছে, তাই আলোচনা করেই নাম চূড়ান্তের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরাও। এটি আসলে যদি সামষ্টিকভাবে সবাই বসে একটি আলোচনা করা যায় এবং কয়েকটি নাম রূপরেখায় রেখে তার মধ্য থেকে একটি সিলেক্ট করা হয়, সেই মুহূর্তে একটি সুষ্ঠু সমাধান এবং যৌক্তিক সমাধান হবে বলেই আমরা মনে করছি। তো একটা নাম এসছে, ওগুলো আমরা চিন্তা ভাবনা করছি, ওগুলো কিছু কিছু সময় আবার মিল পেয়ে যাচ্ছি। অন্য ইউনিভার্সিটিতে এরকম একটা নাম আসছে ঢাকাতেই, তো এখানে মিল পেয়ে যাচ্ছে। এটা একটা ইউনিক আইডিয়া দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, সামথিং ইউনিক, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এইরকম এটা কিন্তু দেশে শুধু একটা না, পুরো পৃথিবীতে একটা নাম। এটা কিন্তু নাথিং ফাইনাল। ছাত্রদের সাথে আমরা সিরিয়াসলি আলোচনা করব, সবাই মিলে আমরা নাম ঠিক করবো, এক টেবিলে বসে নাম ঠিক করবো। বিশ্ববিদ্যালয় গঠনের পর শিক্ষা কার্যক্রম চালাতে 7 কলেজ 4টি করে 28টি মডেল ইউজিসিকে দিয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা। তারা বিভিন্নভাবে বিভিন্নজন বলছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মহাখালী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে। আজও দিনের বিভিন্ন সময় মহাখালী গুলশান সড়ক অবরোধ করেছেন তারা। রিপোর্ট করছেন গালমান শফি। গত বুধবার বিকেল থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। তারা জানান, যত কিছুই হোক না কেন বিশ্ববিদ্যালয় ঘোষণার সরকারি সিদ্ধান্ত ছাড়া অনশন কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। আমাদের যে কর্মসূচি আমরণ অনশন সেটি চলবে। অনশনরত অবস্থায় যদি আমরা মারা যাই, তখন আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের ক্যাম্পাসের 35,000 শিক্ষার্থী গ্রহণ করবে। দীর্ঘ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা সুস্থ হয়ে আবারও অনশনে যোগ দেন। আমাকে সহ আরো 2 ভাইকে মিলে 3 জনকে হসপিটালে নিয়ে যায়, তারা এখনো হসপিটালেই আছে। আমি একটু সুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আবার আমি অনশন অবস্থানে। আমার ভাই যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা তিতুমিরের 35,000 শিক্ষার্থীরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অবরোধের কারণে মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় যানজট। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। আমরা এদিক দিয়ে আইসা তিতুমিরের সামনে আটকে পড়ে গেলাম। গতকালকে সকাল 11:10 থেকে তিতুমিরের ছাত্র এখানে শুয়ে পড়েছে। এখানে তারা তাদের দাবি দেওয়ার জন্য সমস্ত রাস্তাঘাট সব গাড়ি ঘোড়া বন্ধ। আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে, রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। দেশকে আমি স্বাধীন করি না, আপনি আমার ফোর চাইবেন? আমার শরীরে কয়টা রাবার বুলেট আছে? এখনো 22টা রাবার বুলেট আছে। দ্রুত এই ভোগান্তির অবসান চান সাধারণ মানুষ। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। লেখক পাঠকের প্রাণের অমর 21শে গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে কাল, তাই চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। এবারে বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, কোনো উস্কানিমূলক বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দরজায় কড়া নাড়ছে বইপ্রেমী বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা। স্টল প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। কাঠ কাটা, জোড়া দেওয়া, রং তুলির আঁচড় আর পেরেক হাতুড়ির টুংটাং আওয়াজ সোহরাওয়ার্দীর উদ্যান জুড়ে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান 708টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি।
আমাদের প্রস্তুতি ওই বছর ইনশাল্লাহ মানে আপনার অন্যান্য বছরের চেয়ে আরও বেশি ভালো। তো আমরা আশা করছি আমরা পাঠকের সারাটা আমরা এই বছর আরও বেশি পাবো। এরকম আরও 4-5টা কাজ আছে আমার, সবগুলি শেষ করে দিছি। আর এরকম 2টা কাজ আছে আজকের ভিতরে শেষ করে দিব। কিন্তু ফিনিশিং টাচটা দিয়ে কোথায় কি চেয়ারগুলো লাগাবো আর কোথায় কি একটু লাইটগুলো লাগাবো আর কি। বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য 3 শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে মেলা প্রাঙ্গণ জুড়ে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা শুধুমাত্র মেলা চলাকালীন সময় বন্ধ থাকবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে, এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোটো ছোটো ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এদিকে খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। 1 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমা উপলক্ষে ফুটপাতে বসা দোকানিদের থেকে দেদারসে চাঁদা তোলা হচ্ছে। পুলিশের নাকের ডগায় ঘটছে এসব ঘটনা, দেখার কেউ নেই। চাঁদা না দিলে দোকান ভাঙচুর করা সহ চালানো হচ্ছে হামলা। বিশ্ব ইজতেমায় চাঁদাবাজির চিত্র তুলে ধরছেন ফজলে রাব্বি। দেশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও গণপরিবহনে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। হরহামেশাই দেখা যায় চাঁদা তুলতে। চাঁদাবাজদের আগ্রাসী থাবা বিশ্ব ইজতেমায়ও। চাঁদা তুলতে দেখা গেল বেশ কয়েকজনকে। বাংলা ভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান কয়েকজন। আমরা বাজারে ইজারার লোক, আমাকে 200 টাকা চাইছে মাত্র, আমি দিতে রাজি হয় না। কোন বলছে 100 টাকা দাও বেচে করে না 20 ইজতেমা সফল হোক 2025 ইজারাদার মোহাম্মদ সাদ্দাম হোসেন। হ্যাঁ, বিট ভাই চাইলো কি জন্য? কোন বিট কিনেছে? দেখেন আপনার ইয়া করছেন, আমার ফটো সবই পাইবেন। এই যে আমাদের অফিস আছে না, 200 টাকা পরে তুমি 100 টাকা দাও। তোর মাল বেচে কেন কম? 100 টাকা দাও। আমাদের যে ইয়া পাইছেন না, এটাতে আপনারা ইয়া করেন তাহলে সব পাইবেন। তবে দোকানীদের অভিযোগ, স্লিপ দেখিয়ে নেওয়া হচ্ছে প্রতিটি দোকান থেকে 200 থেকে 300 টাকা। অভিযোগের সত্যতাও মিলল হাতে নাতে, যদিও ক্যামেরার সামনে সুর বদলে গেল চাঁদাবাজদের। ওনারা ইজারাদার বলছে যে এখানে বসছি টাকা দিতে হবে, তাই আমরা তো দিতেই হবে, না দিলে তো সমস্যা। আমি তো এখানে অসহায় নিরুপায় না, আমি যদি না দিতে যাই আমার এগুলো নিয়ে যেতে কিছু করার আছে। আমার কলার ফোন ধরছে, আমি কই ভাই আমি 30 টাকা টুপি বেশি, আমি ভাই বেচারি করতে নেই, ভাত খাওয়ার টাকা নাই। তো সর নাল তোর মাইরে এলাম ফোলা এমনি করে গালি দেয় আর হুমকি দেয়, এমন হুমকি দেয় লাগবে মাইরে লাগবো। এই জায়গায় তা তো বলতে পারি না, এরা কইছে এজারে বলে কিভাবে নিচে নেওয়ার পরে সব দোকান ঘাট বসায়। আমরা তো ফুটপাতে বেঙ্গারিতে ব্যবসা করি, এন্ডো তো আমরা ঘুরে গাড়ি ব্যবসা করি, তবে আমরা টাকা দিতে হয়। আমরা সেক্টরে বসি, কালকে সেক্টর থেকে লোক বলছে যে কোনো সেক্টরের ভিতরে কোনো টাকা দিতে হইব না, কিন্তু এরা টাকা নেই। এই যে আমি যাবো না এই যে স্লিপ। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের যে স্লিপটা, এখানে লেখা বিশ্ব ইজতেমা সফল হোক 2025। অর্থাৎ এই একটা টোকেন দেখিয়ে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা, এইভাবে এখানে যত ব্যবসায়ী আছে ক্ষুদ্র, তাদের থেকে টাকা তুলছে এক শ্রেণীর অসাধু লোকজন। চাঁদাবাজির ক্ষেত্রে এরা ব্যবহার করছে বিশেষ কার্ড, যাতে লেখা টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল হোক, আর তা চলছে ইজতেমা স্থল থেকে কামারপাড়া সুইচ গেট পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ, অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নগরীর বাকুলিয়া, বাড়ৈখলা এবং 16 শহরের সুন্নিয়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, প্রতিটি বর্ষায় জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের মানুষ চরম কষ্ট পান। এটি নিরসনে বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিলেও কাজের চেয়ে তারা লুটপাট করেছে বেশি। এতে মানুষের কোনো দুর্ভোগ কমেনি। এ থেকে মুক্তি দিতে নগরীর খাল নালা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। সামনের বর্ষে পুরোপুরি সুফল না পেলেও পরের বছর জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই খালকে পানি প্রবাহের মধ্যে নিয়ে আসা। পানি তো বন্ধ হয়ে আছে, তো প্রধান চ্যালেঞ্জ তো এটাই, এবং এটার ক্ষেত্রে যে সমন্বয় দরকার সমন্বয়টা হয়েছে। ফল পাওয়ার মতন করে তো কাজ শুরু হলো মাত্র।
এতদিন সুফল পাওয়ার মতন করে তো কাজ হয় নাই, যেটা বলছি। আপনার সুফল পাওয়ার কাজটা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামী বর্ষার আগে কিছুটা সুফল পাবেন, পুরাটা না পেলেও পুরাটা পেতে সময় লাগবে। আদিবাসী এবং আদি বাসিন্দা শব্দ দুটো আলাদা হলেও তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে একটি মহল। অন্তর্বর্তী সরকার তাদের কাছে নথি স্বীকার করেছে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বাংলাদেশ আদিবাসী ফোরামের গণসমাবেশে আদিবাসী প্রশ্নে সরকারের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, এনসিটিভির সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার বিচার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ 12 দফা দাবিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম নামে একটি সংগঠন। মাত্র মামলার 2 জন আত্ম আসামিকে গ্রেফতার করেছে, আর বাকি যারা মূল হোতা তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। আজকের এই সমাবেশ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই আইওয়াস বন্ধ করেন। সমাবেশে মপতন্ত্র নিয়ন্ত্রণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে শক্ত অবস্থান না নেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বক্তারা। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্যেই আদিবাসী শব্দটি তিনি উচ্চারণ করেছেন। এই উচ্চারণ, এই গ্রাফিতি দেখে আমরা আদিবাসীরা, আমাদের বুক ভরা আশা ছিল, বিশ্বাস ছিল যে এবার আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এই যে আমাদের আদিবাসী কোনো একটি শব্দ না, এটা একটা অস্তিত্বের লড়াই। এই অস্তিত্ব হলো যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া। সংবিধানে আদিবাসী পরিচয়ের স্বীকৃতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আদিবাসী ও আদিবাসিন্দা শব্দ দুটি আলাদা হলেও এ নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কিন্তু অনেক কমিশন করছেন, আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না, অন্ততপক্ষে সুপারিশ করেন। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া কর্তব্য। আদিবাসী আর আদিবাসিন্দা এক জিনিস নয়। যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, যারা আদিবাসী হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে দাবিয়ে রাখা, দমন করে রাখা বাংলাদেশের কখনোই সম্ভব ছিল না, হবে না, ভবিষ্যতে হবে না। বিশেষ করে আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা আমাদের থাকে, তাহলে এই ভুয়া তথ্যের অবসান করতেই হবে। সভা থেকে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানানো হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে 5 জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টার দিকে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে মেস করে থাকেন তারা। নানা কারণে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় এখানে থাকা শিক্ষার্থীরা। এরই জেরে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যায়। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় জড়ো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 2 বছর কারাভোগের পর 16 বাংলাদেশি কিশোর কিশোরীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভুইয়া জানান, 2.5 বছর আগে এসব কিশোর কিশোরী কাজের সন্ধানে ভারতের কেরালা রাজ্যে যায়। সেখানে সমুদ্রে মাছ ধরার কাজ করার সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠিয়ে দেয়। পরে আদালত প্রত্যেককে 2 বছরের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। সকালে বেনাপোল পোর্ট থানা থেকে প্রত্যেককে শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়েছে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হন। সকাল 9:30টার দিকে আধারা ইউনিয়নের কালীরচর গ্রামে ঘটনা ঘটে। আহত নারী স্বজনরা জানান,
বৃহস্পতিবার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়। এর রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে আধিপত্য বিস্তারের জেরে ডাকাতি মামলার আসামি নৌ ডাকাত কিবরিয়া মিজি এবং কানা জহিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই 9 মাসের অন্তঃসত্ত্বা পিঙ্কি আক্তার গুলিবিদ্ধ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত জানিয়েছে চিকিৎসক। সড়ক দুর্ঘটনায় রংপুরে 5 জন, কুষ্টিয়ায় 2 জন এবং ময়মনসিংহে 2 জন নিহত হয়েছে। সকালে রংপুরের 7 মাথা নবদিগঞ্জ বাজারে ঢাকাগামী পাভেল এক্সপ্রেসের সঙ্গে একটি 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 হুইলারের 3 যাত্রী নিহত হয়। এছাড়া রংপুর ঢাকা মহাসড়কের বড় দরগাহ বাজারে 2 বাসের ধাক্কায় নিহত হন 1 জন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়। অন্যদিকে বদরগঞ্জ সড়কে নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় 1 জন পথচারী মারা যায়। এদিকে সকাল 9টার দিকে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় সিএনজির 2 যাত্রী নিহত হয়। আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের দিগারকান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে 2 বন্ধু আবির এবং মেহেদির। পুষ্টিকর রঙিন সবজি চাষ হচ্ছে নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে। বাণিজ্যিকভাবে নতুন সবজি বিটরুট চাষের উদ্যোগ নিয়েছেন একজন তরুণ উদ্যোক্তা। বিশেষজ্ঞরা বলছেন সুস্থ সবল দেহের জন্য ভিনদেশি এ ফসল অনন্য। রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। এই হচ্ছে রক্তলাল বিটরুট, ভিনদেশি ফসল। চাষ পদ্ধতির পরিবর্তনে নীলফামারী সদরের তরুণ উদ্যোক্তা ঝুঁকেছেন এই ফসল চাষে। নানা প্রতিকূলতায় এগিয়ে যাওয়ার লড়াই তার সফলও হয়েছেন। 2 বছর ধরে বিটরুট নিয়ে গবেষণা করছেন, প্রতিষ্ঠা করেছেন একটি কম্পানিও। নতুন এ ফসলের সাথে পরিচিত হচ্ছেন অনেকেই। এই বিটরুট, এই সুপারফুডগুলো নিয়ে আমি কাজ করব এবং আগামী বছর যে কমপক্ষে আমি 300 থেকে 500 বিঘা জমিতে এটা চাষ করব। এই ফলটা উনি বিদেশ থেকেই আনছে, আর নিয়ে এই ফলটা উনি আবার চাষ করতেছে। তা ফলটা খুব ভালো। আমরা এখানে এটা নীলফামারীতে এটা নতুন এইটা চাষ করছি, অনেক বড় প্রজেক্ট হাতে নিছে সে। আমি মনে করি তার এটা দুঃসাহস সে দেখাইছে। এটা সঠিক যদি বাজার মূল্য পায় সে, আমি আশা করি সে লাভবান হবে। পুষ্টিবিদরা বলছেন মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে বিটরুটে, আছে অনেক উপকারিতা। আর বহুগুণের এই ফসলের চাষ বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে কৃষি বিশেষজ্ঞরা। তো বিটরুট সহজেই পেতে পারি, এইরকম একটা আয়রনের সোর্স, সহজলভ্য একটা খাবার। সুতরাং এটা আমাদের শরীরে শুধু যে আয়রনের ঘাটতি পূরণ করবে তা না, এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এটার মধ্যে পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং এনার্জেটিক রাখতে অনেক ভূমিকা পালন করে। যত কালার ভেজিটেবল বা ফ্রুটস আছে এগুলো আসলে মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বা আমরা যদি বলি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দেয় এবং বিশেষ করে অ্যান্টি ক্যান্সার জন্য, মানে ক্যান্সারের জন্য খুবই উপকারী। যেহেতু ফসলটি নতুন, ফলে কৃষক যদি এটি চাষাবাদ করে তাহলে কৃষক অনেক উচ্চ মূল্যে অর্থাৎ হাই ভ্যালু ক্রপ হিসেবে এটা হবে এবং কৃষক এটা থেকে লাভবান হবে আমরা আশা করি। চলতি বছর কৃষি অঞ্চলে 5 জেলায় পুষ্টিকর টমেটো, গাজর, মিষ্টি আলু চাষ হয়েছে 4200 হেক্টরে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 94,000 টন। বিটরুট চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি সুপারফুড। এই উদ্ভিদটি সম্পর্কে অনেকের কাছে অজানা। মানবদেহের অন্যতম এই খাদ্য চাষ হচ্ছে নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পঞ্চপুকুর, নীলফামারী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দিন দুনিয়ার নানা বিষয় নিয়ে দেশ বিদেশের আলেমদের সঙ্গে আলোচনা। তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি। আওয়ামী লীগকে আর রাজনীতিতে জায়গা করতে দেওয়া হবে না জানিয়েছে নাগরিক কমিটি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। আবারও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি পায়তারা করছে ডিলাররা। সরবরাহ থাকলেও নেই চালের দাম কমার কোনো লক্ষণ। অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি হিসেবে 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয়ের নামকরণের চিন্তা ইউজিসির। ভবিষ্যতে জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের। লেখক পাঠকের প্রাণের অমর 21শে গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে কাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উস্কানিমূলক বই রাখতে দেবে না বাংলা একাডেমি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।